নমস্কার, স্বাগত নিউজ নাওয়ের পর্দায় চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ত্রিপুরার সীমান্ত সংলগ্ন মিজোরামের মামিথ জেলায় প্রচুর আগ্নেয়াস্ত্র এবং জঙ্গি গ্রেফতারের ঘটনার পরপরই বিপদের ঘণ্টা বেজেছে কাঞ্চনপুর মহকুমায়। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষিতে সন্ত্রাসবাদীদের শিকড় ছিন্ন হয়নি কোনোভাবেই, তা প্রমাণিত হলো আবারও একবার বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার সংলগ্ন প্রতিবেশী রাজ্য মিজোরাম সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরাম যাওয়ার পথে গত 15ই জানুয়ারি মামিথ জেলার সাইথা এলাকায় 6টি AK-47 রাইফেল, 10,000 AK-47 এর গুলি এবং যোগাযোগের সরঞ্জাম সহ 6 জনকে আটক করেছে মিজোরাম পুলিশ। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে মিজোরামে প্রবেশ করতে চলেছে এই জঙ্গিরা। গত 2 মাস যাবৎ কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত কিছু বৈরী আধুনিক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং এই মর্মে রিপোর্ট পেশ করেছিল নিউজ নাও। যদিও এই বিষয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছ থেকে পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া। প্রতিবেশীরা বাংলাদেশের বর্তমান অস্থির অবস্থার প্রেক্ষিতে নতুন করে দেশটিতে ভারত বিরোধী শক্তির তৎপরতা বৃদ্ধির রিপোর্টও বরাবরই পেশ করে আসছে নিউজ নাও। বাংলাদেশের কারাগারে বন্দী বহু সন্ত্রাসীকে বর্তমানে সেই দেশটির সরকার মুক্তি দিয়েছে। ভারতের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতাদের কারাবাসের মেয়াদও হ্রাস করেছে বর্তমান বাংলাদেশ সরকার। বাংলাদেশের বর্তমান শাসক পক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে ভারতের বিরুদ্ধে। ক্রমশই পাকিস্তান এবং চীনের কাছাকাছি যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনে অতি সক্রিয় বাংলাদেশ, যেখানে ইতিমধ্যে চট্টগ্রামের নৌবন্দরে নোঙর করেছে দুবার পাকিস্তানি জাহাজ। বাংলাদেশে সেনাবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর যৌথ মহড়ার ব্যাপারেও বর্তমান বাংলাদেশ সরকার অনেক বেশি আগ্রহী। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একদল প্রতিনিধি পৌঁছে গিয়েছে পাকিস্তানে। এসব ঘটনা সেই দেশের আভ্যন্তরীণ বিষয় হলেও তার সাথে যেহেতু ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ দক্ষিণ পশ্চিম এশিয়ার স্বার্থ গভীরভাবে জড়িত, সুতরাং এই বিষয়গুলি অবশ্যই যে কোনো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দাবি রাখে চর্চার। বাংলাদেশ থেকে মিজোরামে প্রবেশের পথে পুলিশের হাতে ধরা পড়া 6 জঙ্গির কাছ থেকে অবশ্যই সীমান্তের ওপারে তাদের প্রশিক্ষণের বিষয়ে তথ্য নিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পেছনে তাদের কি উদ্দেশ্য ছিল সেই সম্পর্কে অবশ্য জানার চেষ্টা করবে পুলিশ। কিন্তু ত্রিপুরার বাস্তব প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট সতর্ক থাকার দাবি নিয়ে বিচার করা যেতে পারে এই ঘটনাটিকে। কিছুদিন আগে এনএলএফটি এবং আইপিএফটির আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে সন্ত্রাসবাদীদের একেবারে নিকেশ করার ক্ষেত্রে সরকার যতটুকু দাবি করুক না কেন, বাস্তবে এখনো সন্ত্রাসবাদীদের শিকড় ছিন্ন হয়নি কোনোভাবেই। এর আগেও যখনই সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণের ঘটনা ঘটেছে, তখনই সরকারের তরফে দাবি করা হয়েছে যে জঙ্গিদের জনবিচ্ছিন্ন করার বা শেষ করে দেবার কাজটিতে যথেষ্ট সাফল্য অর্জন করেছে সরকার। এই বক্তব্যের মধ্য দিয়ে এমন একটি ধারণার চেষ্টা করা হয়েছে যে আর যেন কখনই এই রাজ্য সন্ত্রাসবাদী সমস্যার সম্মুখীন হবে না, অর্থাৎ আত্মসমর্পণের মধ্যে একটি সমস্যার সমাধানের বার্তা পৌঁছে দেবার ব্যর্থ চেষ্টা করা হয়েছে বারবার। সাম্প্রতিক আত্মসমর্পণের ঘটনার পরও সরকারের তরফে দাবি জানানো হয়েছিল যে আর জঙ্গিদের কোনো ধরনের কার্যকলাপ রাজ্যে সংগঠিত হবে না। কিন্তু মিজোরাম সীমান্তে প্রচুর অস্ত্র সহ 6 সন্ত্রাসবাদীদের ধরা পড়ার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো যে এই সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি। সময় বা সুযোগ পেলেই সন্ত্রাসবাদীরা যে কোনো সময় শুরু করে দিতে পারে তৎপরতা। ভারত বিরোধী শক্তি সবসময় দেশের উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং দেশটির বর্তমান রাজনৈতিক প্রশাসকদের অবস্থান সেই পরিস্থিতিকে করে তুলেছে আরো উদ্বেগময়। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির চিকেন নেক করিডোরকে ব্যবহার করতে চাইছে ভারত বিরোধী শক্তি, আর তার সাথেই দেশের উত্তর পূর্বাঞ্চলের পুরনো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে পুনরায় চাঙ্গা করা চলছে চেষ্টা। যদি মিজোরামে অস্থিরতা তৈরি করা সম্ভব হয়, তাহলে তার কাছে ত্রিপুরাও আক্রান্ত হবে। ত্রিপুরার সীমান্তে সব জায়গায় এখনো দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া। এর সুযোগ নিচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই দেশের মাটি ভারত বিরোধী শক্তির ব্যবহার করছে বা করতে চাইছে, এই বিষয়টি মাথায় রেখেই পরিস্থিতি মোকাবেলায় সরকারের আরও সক্রিয়তা প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
48 করমছড়া বিধানসভার অন্তর্গত ধুমাছড়া থেকে কয়ারামপাড়া হাপুং রাজা যাওয়ার রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। ধুমাছড়া থেকে কয়ারামপাড়া যাওয়ার রাস্তাটি নির্মাণের দায়িত্ব মনু পিডব্লিউডি দপ্তর থেকে এলাকার একজন বড় মাপের ঠিকাদার হিসেবে পরিচিত রাজীব প্রসাদকে দেওয়া হয়েছিল, কিন্তু ঠিকাদার এলাকার এই রাস্তাটি নির্মাণে বড় ধরনের কারচুপি করেছেন বলে জানান এলাকার এক লোকজন। সরকারি অর্থের আত্মশ্রাদ্ধ করে কোন রকমের রাস্তার মাঠের উপরে পিচ ঢালাই করেছেন, যার ফলস্বরূপ সামান্য একটু হাতে টানলেই রাস্তার আস্তরণ উঠে যাচ্ছে। এই নিম্নমানের কাজ নিয়ে এলাকার লোকজনদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। কই এটা যাবার রাস্তা এটা ওই কয়রামপাড়া করে হাপং রাজার নিচে অবধি দুমাছড়া মনু যায় আর কি। কত বছর পরে রাস্তাটা আজকে তো কাজ বদ্ধ দেখলাম। কত বছর পরে রাস্তাটা পাইছিল আপনারা? এটা তো আগেই করা আছে, এটা লইয়া 3বার হইছে। তো 3বার যে বছরে একবার আগে করছে, যে 2 বছর পরে এটা করান লাগছে। ওই না তো ওই পাতলা পাতলা করে প্লাস্টার ফিনিশিং দেওয়া হয়, এরপরে তেল কম দেয়। এখনো দেখো না এটা কি ফিনিশিং হইছে নি। কোন পাড়া এটা? 8 ফেব্রুয়ারি থেকে ইন্দিগোর 180 আসনের এয়ারবাস যাতায়াত করবে আগরতলা দিল্লি রুটে। সপ্তাহে 3 দিন যাতায়াত করবে নতুন এই এয়ারবাস। ইন্ডিগো আগরতলা দিল্লি রুটের উভয় দিকের যাতায়াতে আরও একটি বিমান চালু করছে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে এই রুটে ইন্ডিগোর 180 আসনের একটি এয়ারবাস সপ্তাহে 3 দিন যাতায়াত করবে। সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার চলবে এই বিমান। দিল্লি থেকে 6E501 সকাল 6:10 রওনা হয়ে আগরতলায় পৌঁছাবে সকাল 8:35। ফিরতি বিমানটি আগরতলা থেকে 6E5022 নম্বর হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে সকাল 9:05। বিমানটি দিল্লি পৌঁছাবে বেলা 12:10। শুক্রবার থেকে শুরু হয়েছে এই বিমানের টিকিট বিক্রি তথা বুকিং। আগরতলা দিল্লি রুটের উভয় দিকের ইন্ডিগোর 180 আসনের একটি এয়ারবাস চালু রয়েছে বর্তমানে। সপ্তাহে প্রতিদিন এই রুটে যাতায়াত করছে বিমানটি। দিল্লি থেকে দুপুরের পর আগরতলা এমবিবি বিমানবন্দরে এসে অবতরণ করে, আবার দিল্লিতে ফিরে যায় এই বিমান। এখন আগামী 8 ফেব্রুয়ারি থেকে যে বিমানটি চালু হচ্ছে সেই বিমানটি আগরতলা থেকে রওনা হয়ে দুপুরের মধ্যে পৌঁছে যাবে দিল্লিতে। তাতে সুবিধা হবে যাত্রীদের। আবার দিল্লি থেকেও খুব সকালে বিমানে আগরতলা এমবিবি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন যাত্রীরা। ফলে এই রুটে যাতায়াত বাড়বে, আরও সুবিধা। এদিকে ইন্ডিগো দিল্লি রুটে আরও একটি বিমান বাড়ানোর চূড়ান্ত ঘোষণা দিল। যে রুট থেকে বিমানগুলি 1-1.5 বছরের মধ্যে তুলে নিয়েছে সেই রুটগুলিতে পুনরায় বিমান চালু করার কোনো ঘোষণা এই বিমান সংস্থাকারী দেয়নি। আগরতলা শিলং রুটের উভয় দিকেও আগরতলা আইজল রুটের উভয় দিক থেকে 1-1.5 বছর আগে বিমান উড়ান গুটিয়ে নিলেও সেই রুটে বিমান পুনরায় চালু করার কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ। 1 বছর আগে আগরতলা ডিব্রুগড় রুটের উভয় দিক থেকে বিমান উড়ান গুটিয়ে নেয় ফ্লাইবিগ। এই রুটে পুনরায় বিমান পরিষেবা চালু করার নেই কোনো উদ্যোগ। সব রুটে ইন্ডিগো ছাড়া কোনো বিমান সংস্থার বিমান চালু করার কোনো উদ্যোগের খবর নেই বিমানবন্দরে। বিমান তুলে নেওয়ার পর এই সব রুটে বিমান পরিষেবা না থাকায় সেই সব জায়গা যাতায়াতে প্রচন্ড সমস্যায় দুর্ভোগে পড়তে হচ্ছে রাজ্যের মানুষকে। এদিকে গত 2 বছর আগে আগরতলা চেন্নাইয়ের মধ্যে সরাসরি যাতায়াতের জন্য 180 আসনের এয়ারবাস তুলে নেয় ইন্ডিগো। এই রুটে সরাসরি যাতায়াতে কোনো বিমান সংস্থা কোনো বিমান চালু নেই। কলকাতা বা গুয়াহাটির ভায়া বা অন্য বিমানে যাতায়াত করতে হচ্ছে চেন্নাইয়ে। প্রতিদিন বহু রোগী উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান রাজ্য থেকে। সরাসরি বিমান চালু না থাকায় সকলকে পড়তে হচ্ছে প্রচন্ড দুর্ভোগে। আগরতলা মুম্বাইয়ের মধ্যেও যাতায়াতে চালু নেই সরাসরি বিমান। এদিকে কেন্দ্রীয় সরকারের বিমান সংস্থা এয়ারলাইন্স এয়ারের বিমানও চালু নেই আগরতলা সেক্টরে। অথচ ত্রিপুরা বাদে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে চালু রয়েছে এয়ারলাইন্স এয়ারের বিমান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।